হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তাদের সাথে সাথে বাসা থেকে বাকিরাও সেন্টারে চলে এলো। ঝুমুর, নীলা ও মিলি ঘোড়ার গাড়ি থেকে নামার সাথে সাথেই ওদের ওপর পার্টি স্প্রে ও জড়ি ফেলা হলো। চারিদিক থেকে মানুষের প্রচন্ড কোলাহল ও আনন্দধ্বনি ভেসে আসছে। সবকিছুকে উপেক্ষা করে ঝুমুর, নীলা ও মিলিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে ঢোকার সাথে সাথে তাদের ওপর আবারও জড়ি, গোলাপ ফুলের পাপড়ি ও পার্টি স্প্রের বর্ষণ শুরু হলো। দুদিক থেকে ক্যামেরাম্যানরা ফটোশুট করছে তাদের। ওদিকে স্টেজে দাঁড়ানো রিয়ানের চোখ আঁকুবুকু করছে তার প্রাণপ্রিয়াকে দেখার জন্য। বাকি দুজনেরও একই হাল। অবশেষে তাদের চোখের তৃষ্ণা মেটাতে স্টেজের সামনে এসে দাঁড়ালো ঝুমুর, নীলা ও মিলি। ঝুমুরকে দেখে রিয়ানের চক্ষু স্থির হয়ে গেছে। রাজ আর নীলাশও অপলকভাবে তাকিয়ে আছে মিলি ও নীলার দিকে। ঝুমুর রিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মুচকি হাসিটা রিয়ানের বুকে তীরের বেগে এসে ঘ্যাংচাং করে বাঁধল। রিয়ানের মনে তো একটা গানই বারংবার ঘুরে ফিরে আসছে, तुमसे मिलके दिल का जो हाल क्या कहे होगा है ये कैसा ये कमाल क्या कहे। ঝুমুরের মতো নীলা এবং মিলিরও গেট আপ সেম, শুধু কালার ডিফারেন্ট। যেমন নীলার ড্রেস কোড নীল কালারের এবং মিলির ড্রেস কোড বেগুনি কালারের। আজ রিয়ার অফ হোয়াইট শার্টের ওপর সবুজ কোট পরেছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। রিয়ানের মতো নীলাশও এবং রাজেরও গেট আপ সেম, শুধুমাত্র কালার চেঞ্জ। নীলা ও মিলির সাথে মিল রেখে নীলাশের ও রাজের ড্রেস কোড যথাক্রমে নীল এবং বেগুনি কালারের। রিয়ান স্টেজ থেকে এক পা নেমে হাতটা বাড়িয়ে দিল ঝুমুরের দিকে। ঝুমুর রিয়ানের হাত ধরে স্টেজে উঠে এলো। এত সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে ভুলল না ফটোগ্রাফাররা। রিয়ানের দেখা দেখি নীলাশ আর রাজও নীলা ও মিলিকে হাত ধরে স্টেজে তুলল। শুরু হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুট। রাত প্রায় 9:30টার দিকে মহা সমারোহের মধ্যে দিয়ে শুভ সমাপ্তি ঘটল ওয়ালিমা অনুষ্ঠানের। নীলা এবং মিলির বিদায়ের সময় সবার মন দুঃখ ভরাক্রান্ত হয়ে গেল। নীলা মিস্টার আশরাফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। মিস্টার আশরাফও নিজেকে সামলাতে পারছে না। কি করে সামলাবেন নিজেকে? একটি মাত্র আদরের ছোট মেয়ে ওনার, যাকে তিনি এক মুহূর্তের জন্য কখনো চোখের আড়াল হতে দেননি। সেই মেয়েকে কিনা আজ নিজের কাছ থেকে আলাদা করে দিতে হবে, এটা তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে ওনার কলিজা কেউ টেনে ছিঁড়ে নিতে যাচ্ছে। পৃথিবীতে এর থেকে কষ্টের কোথায় আর কিছুই নেই। এদিকে মিস্টার আহমদও বড় মেয়ে মিলিকে বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছেন। মিলিও কান্না করছে খুব। আজ নিজের আপনজনদেরকে ছেড়ে সম্পূর্ণ নতুন ঠিকানায় বাড়ি জমাতে হবে। এটাই মেয়েদের জীবন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে নীলা এবং মিলির। শুধুমাত্র ঝুমুর আপনজনদের ছেড়ে যাওয়ার কষ্ট থেকে রেহাই পেয়ে গেছে। তারপরও সে কাঁদছে নীলা আর মিলির কষ্টে। ঝুমুরকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করছে নীলা। আজ সে তার প্রিয় বোনটাকে ছেড়ে চলে যাবে, যার সাথে হাজারো দুষ্টুমি করেছে সে, যার সাথে তার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। খুনসুটিময় ভালোবাসাগুলো কি এভাবেই বিলীন হয়ে যাবে? আর কি কখনো এভাবে তাদের দুষ্টুমি করা হয়ে উঠবে? এই উত্তরটা যে জানা নেই। রিয়ানের চোখ টকটকে লাল হয়ে আছে, কান্না আটকে রাখতে ব্যস্ত সে। ছেলেদের কষ্ট যে কাউকে দেখাতে নেই, বোনদের কান্নার আওয়াজ সে সহ্য করতে পারছে না। মিস্টার আলতাফ ও মিস্টার আহনাফ তাদের বড় ভাই মিস্টার আশরাফকে সামলাতে ব্যস্ত। রিয়ানের আম্মু নিজেকে সামলে রেখেছেন কোনো মতে। এখন যদি তিনিও কান্নায় ভেঙে পড়েন তাহলে নীলাকে আর মেয়ের শ্বশুরবাড়ি পাঠানো যাবে না। তিনি এগিয়ে গিয়ে নীলাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরলেন। চাপা কষ্ট ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, এখন কাঁদলে হবে না, নিজেকে শক্ত রাখতে হবে। নীলা তার মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। রিয়ানের আম্মু আদুরে কণ্ঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, দেখো বোকা মেয়ের কাণ্ড, এভাবে কেউ কান্না করে শুনি? পাকলি মেয়েটা আমার, তোকে কি একবারের জন্য দিয়ে দিচ্ছি নাকি? মাত্র 15 মিনিটের রাস্তা, যখন ইচ্ছে হবে চলে আসবি, নয়তো রিয়ান অথবা তুষার গিয়ে নিয়ে আসবে। পরশুদিন তো এমনিতেই নীলাশ নিয়ে আসবে। কে নীলাশ নিয়ে আসবে না? অবশ্যই নিয়ে আসবো, নীলা যখন বলবে তখনই নিয়ে আসবো, প্রমিস। তারপরও নীলা কান্না করছে। অতঃপর রিয়ান আর তুষার এগিয়ে এসে নীলাকে বহু কষ্টতে নীলাশের হাতে দিয়ে ভাঙা কণ্ঠে বলল, আমার কলিজার টুকরো বোনটাকে আজ তোর হাতে তুলে দিচ্ছি নীলাশ।
আমার বোনটাকে কখনো অবহেলা করিস না, ওকে সবসময় খুশি রাখিস, ভালো রাখিস, এটাই আমার একমাত্র চাওয়া তোর কাছে। নীলাশ রিয়ানকে আশ্বস্ত করে বলল, তুই মোটেও চিন্তা করিস না রেহান, আমি নিজের জীবন দিয়ে হলেও খুশি রাখবো নীলাকে, কখনো ওর মন খারাপ হতে দিব না, নিজের সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখবো, কথা দিলাম তোকে। রিয়ান খুশি হয়ে নীলাশকে জড়িয়ে ধরলো। নীলাশও মুচকি হেসে জড়িয়ে ধরলো প্রাণের বন্ধুকে। এভাবে মিলিকে ও রাজের হাতে তুলে দেওয়া হলো। মিলি ম্যাচুয়ার একটা মেয়ে, তাই সে নীলার মতো অতটাও ভেঙে পড়েনি। তবে মন খারাপ যে হয়নি তা নয়, প্রচুর মন খারাপ তার। নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট মেয়েরা খুব ভালো করে উপলব্ধি করতে পারে। ভালোই ভালো সবকিছু মিটে গেল। নীলাশ নীলাকে নিয়ে আর রাজ মিলিকে নিয়ে চলে গেল তাদের নিজ বাসার উদ্দেশ্যে। সাথে তাদের পরিবারের লোকজন এবং আত্মীয়স্বজনরাও চলে গেল। বেশ কিছুক্ষণ পর ঝুমুরকে রিয়ান ও বাসার উদ্দেশ্যে রওনা দিল। সাথে পরিবারের বাকিরা, কয়েকজন আত্মীয়স্বজন এবং রিয়ানদের কাজিন ও ফ্রেন্ডসরা তাদের সাথে রওনা দিল। বহু তো গেস্ট সেন্টার থেকেই বিদায় নিয়েছে। ঝুমুরের বেস্ট ফ্রেন্ড নিশাও এসেছিল, বিদায় নিয়ে সেও চলে গেল। বাসায় আসার পর বেশ কিছু নিয়মনীতি পালন করে ঝুমুরকে রিয়ানের রুমে রেখে আসা হলো। ঝুমুর রুমে ঢুকেই অবাক, রুমটাকে একদমই চেনা যাচ্ছে না। সারা বিছানা সাদা গোলাপ, লাল গোলাপ ও দেওয়াল জুড়ে লাভ শেপের লাল সাদা বেলুন দিয়ে সজ্জিত। বিছানা চাদর ধবধবে সাদা, তার উপর লাল গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাভ শেপ দেওয়া। ভীষণ সুন্দর লাগছে দেখতে। সারা সোফা জুড়েও স্টাডি টেবিল গিফটে ভরপুর। ঝুমুর আরেক দফা অবাক হলো বিছানার সামনের দেওয়াল ও পেছনের দেওয়ালে ছবি দেখে। সারা দেওয়াল জুড়ে বড় একটা ফ্রেমে আবদ্ধ তাদের দুজনের ছবি। সামনের দেওয়ালে সি বিচে তোলা সেই ছবিটা, যেটায় ওরা পরস্পরের দিকে তাকিয়ে আছে। আর বিছানার পেছনের দেওয়ালে বড় ফ্রেমে ঝোলানো তাদের বিয়ের ছবি। আশেপাশের দেওয়ালে আর অনেক ছোট ছবি ছোট ছোট ফ্রেমে ভরে দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রাখা হয়েছে। ছেলেবেলার ছবি থেকে শুরু করে মেহেদির ছবি, গায়ে হলুদের ছবি, বিয়ের ছবি, সি বিচে তোলা ছবি, ঝুমুরের বেশ কয়েকটি ক্যান্ডিড পিক, সব কিছু বাদ নেই। এক কথায় বলতে গেলে সারা রুমটা একদম ঝুমুরের মনের মতো করে ডেকোরেশন করা হয়েছে। হঠাৎ ঝুমুরের চোখ গেল সোফার সামনে গোল টি টেবিলটার ওপর। ওখানে একটা প্যাকেট রাখা, প্যাকেটের ওপর একটা নোট টকটক করে লাল গোলাপ দিয়ে চাপা দেওয়া। ঝুমুর এগিয়ে গিয়ে গোলাপ এবং নোটটা হাতে নিল। নোটটা মেলে পড়তে লাগলো ঝুমুর। ঝুমু, প্যাকেটের মধ্যে একটা শাড়ি আছে তোর জন্য, ভারী এসব ছেড়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরিস, সাথে পেটিকোট, ব্লাউজ ও হালকা পাতলা অর্নামেন্টাল আছে, দেখে নিস। আমি তোকে পুরো আমার বউ রূপে দেখতে চাই রে জান পাখি। ইতি তোর লাভিং হাজবেন্ড রিয়ান। ঝুমুর মুচকি হাসলো নোটটা পড়ে। প্যাকেট থেকে শাড়ি, ব্লাউজ ও পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল সে ফ্রেশ হতে। প্রায় আধা ঘন্টা পর ভারী কাপড় ও সাজগোজ ছেড়ে ফ্রেশ হয়ে একদম নর্মাল লুকে শাড়ি পরে বের হলো। রিয়ান রুমেরই। ঝুমুর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে রিয়ানের দেওয়া অর্নামেন্টসগুলো পরে নিতে লাগলো। কানের ঝুমকোটা হাতে নিতেই মনে পড়লো এটা সেই ঝুমকো যেটা সে বিয়ের শপিংয়ে গিয়ে পছন্দ করেছিল, কিন্তু কেনেনি। রিয়ান হয়তো খেয়াল করেছিল সেটা। আর কিছু না ভেবে এসব পড়া শেষ করে চিরুনি হাতে নিয়ে চুলটা আঁচড়ে ছেড়ে দিল। আইনায় নিজেকে একবার ভালো করে বড় করে নিল ঝুমুর। দেখতে বেশ লাগছে তাকে, পুরো বউ এবং আর কারো নয়, রিয়ানের বউ। ঝুমুরের চোখ হঠাৎ বারান্দার দিকে গেল। বারান্দায় মৃদু আলো জ্বলছে এবং সেখানে কারো অস্তিত্ব অনুভব করছে সে। ঝুমুর আলতো পায়ে হেঁটে বারান্দায় গেল। গিয়ে দেখলো রিয়ান বারান্দার রেলিংয়ে দু হাত রেখে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। ভাবভঙ্গিটা কেমন জানি উদাস উদাস। আকাশের বুকে উকি দিচ্ছে এক ফালি চাঁদ, সাথে আছে অসংখ্য তারার মেলা। ঝুমুর বুঝতে পারল নীলার জন্য যে রিয়ানের মন খারাপ। হাজার হোক, অতি আদরের একমাত্র ছোট বোন সে, কষ্ট তো লাগবেই। ঝুমুর রিয়ানের কাছে গিয়ে তার কাঁধে আলতোভাবে এক হাত রাখলো। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে রিয়ানের ধ্যান ভাঙল। যদিও সে জানে এই স্পর্শটা কার, তারপরও কোনো ভাবান্তর ঘটল না তার মধ্যে। একইভাবে আকাশের দিকে তাকিয়ে আছে সে। নীলার জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? মন খারাপ করো না প্লিজ। নীলাশ ভাইয়া খুব ভালো একজন মানুষ, সে আমাদের নীলাকে অনেক ভালো রাখবে। নীলা ভীষণ খুশি হবে, দেখো আমাদের নীলা খুব হ্যাপি থাকবে নীলাশ ভাইয়ার সাথে। তুমি প্লিজ চিন্তা করো না, শুধু ওর দাম্পত্য জীবন যাতে সুখের হয় সব সময় সেই দোয়াই করো। তোমাদের এমন অবস্থা দেখলে ও নিজেই ভীষণ আপসেট হয়ে পড়বে, পরে সেখানে ওর মনও টিকবে না। রিয়ান এবার আস্তে করে পেছন ঘুরল। ঝুমুরকে দেখে ওর অশান্ত মনটা শান্ত হয়ে এলো। এ মন খারাপের মাঝে এক পশলা শান্তির বৃষ্টি হয়ে নামলো যেন সে। সারা মন জুড়ে শীতল হাওয়া বইতে লাগলো তার। কফি কালারের ৮ পৌরের সুতির তাঁতের শাড়িতে ঝুমুরকে খুব স্নিগ্ধ লাগছে দেখতে। নাকে ছোট্ট একটি ডায়মন্ডের নাকফুল,
গলায় রিয়ানের দেওয়া সেই লকেট, সাথে সিম্পল আরেকটা স্বর্ণের চিকন চেন, হাতে চিকন দুটি সোনার চুড়ি, কানে রিয়ানের দেওয়া ঝুমকো, সেই সাথে কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে রাখা। মুখে কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করেনি, একদম সাদামাটাভাবে নিজেকে উপস্থাপন করেছে সে। এতেই তাকে অপূর্ব সুন্দরী লাগছে। রিয়ান দুহাত বাড়িয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। ঘোর লাগা চোখে তাকিয়ে দেখছে সে তার প্রিয়তমাকে। আলতো হাতে ঝুমুরের গলার পাশ থেকে চুল সরিয়ে সেখানে মুখ ডুবালো সে। ঝুমুর ঈষৎ কেঁপে উঠল। এক হাত দিয়ে রিয়ানের পিঠের গেঞ্জি ও অন্য হাত দিয়ে রিয়ানের চুল আঁকড়ে ধরল সে। নিঃশ্বাস ঘন হয়ে উঠল তার। রিয়ান ঝুমুরের গলায় অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে ফেলেছে। রিয়ানের প্রতিটি স্পর্শে ঝুমুর থরথর করে কাঁপছে। সর্বশেষে গভীর একটা চুমু দিয়ে রিয়ান মাথা তুলল। ঝুমুর পিটপিট করে তাকালো। রিয়ান ঝুমুরের গালে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে লো ভয়েসে বলল, এত মন খারাপের মাঝও তোকে দেখে কেন জানি না মনটা হালকা হয়ে গেল। আমার চাপটা এক হলমলায় যেন কম হয়ে গেল। আমার ভালো থাকার মেডিসিন। অনেক ভালোবাসি তোকে। ঝুমুর মুস্কি হাসলো রিয়ানের কথা শুনে। রিয়ান এবার সরাসরি একটা প্রশ্ন করে বসলো, ঝুমু, একটা সত্যি কথা বলবি? কি সত্যি কথা? আমি লন্ডন থেকে আসার পর তোকে দেখে চিনতেই পারলাম না। কেন বলবি? আমার জানা মতে আগের ঝুমু আর এখনের ঝুমুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখনের ঝুমুর সাথে আগের ঝুমুর কোনো মিল নেই। কিভাবে এতটা পরিবর্তন করলি নিজেকে ঝুমু? মোটা ফিল্মের চশমা পরিহিতা, উজ্জ্বল শ্যাম বর্ণের চুলে সবসময় দুই বেনি বেঁধে থাকা খ্যাত মার্কা আনস্পান মেয়েটি এখন এতটাই স্মার্ট হয়েছে, এতটাই আগুনি সুন্দরী হয়েছে যে নীলা না জানালে আমি জানতেই পারতাম না সে কে। গায়ের রং পর্যন্ত পাল্টে গেছে মাত্র 5টা বছরের ব্যবধানে। আগে কেমন হাবলা মার্কা ছিল, প্রচন্ড রকমের বোকা ছিলি। কেউ একটু বকা দিলে ফ্যাসফ্যাস করে কাঁদতি। একটু মিশুক ছিলি না। মানুষের সাথে মিশতে তোর সমস্যা হতো। এ ব্যাপারে ফোবিয়া ছিল তোর। বাসায় কোনো মেহমান এলে তাদের সামনে যাওয়ার ভয়ে লুকিয়ে পড়তি। সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে থাকতি। ভীষণ মোটকা ছিলিস। সেই তুই এখন নিজেকে এতটাই চেঞ্জ করেছিস যে আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না তুই ঝুমুর। এই ইম্পসিবল কাজটা কিভাবে করেছিস ঝুমু? শুধু কি আমার অভিমান করে নাকি অন্য কোনো কারণে? রিয়ানের প্রত্যেকটা কথা শুনে ঝুমুর মাথা নিচু করে নিজের অজান্তেই চোখের পানি ফেলতে লাগলো। সত্যি আজ সে অনেক বদলে গেছে। শারীরিক, মানসিক ও অভ্যাসগত সব দিক থেকে সে অকল্পনীয়ভাবে পরিবর্তিত হয়ে গেছে। আর এটাও সত্যি যে তা একমাত্র রিয়ানের কারণে সম্ভব। সেদিন সেই হৃদয়ে আঘাত লাগা কটু কথা যদি সোরা না লাগতো, তাহলে হয়তো আজ আগের ঝুমুরের মতোই থাকতো সে। এতটা চেঞ্জ হওয়া লাগতো না। ঝুমুর দুহাত দিয়ে চোখের জল মুছে বলতে লাগলো, ছোটবেলা থেকে একটা বদ অভ্যেস ছিল। যদিও আমার ভাষায় বদ অভ্যেস বা ডক্টরের ভাষ্যমতে ফোবিয়া, কারোর সাথে মিশতাম না। কেউ কোলে নিতে চাইলে যেতাম না, বরং কান্না জুড়ে দিতাম, ভয় পেতাম খুব। অচেনা কারোর সাথে তো মোটেও মিশতে পারতাম না। এই জন্য আমাকে অনেকে প্রতিবন্ধী শিশুপত্র দুবার ভাবতো না। নিজের বাবা মায়ের সাথেও এতটা ফ্রি ছিলাম না যতটা তোমার সাথে আর নীলুর সাথে ছিলাম। তোমাদের দুজন ছাড়া আমার একটুও চলতো না। নিজের থেকেও বেশি তোমাদেরকে ভালোবাসতাম। শারীরিক দিক দিয়ে একটু অস্বাভাবিক ছিলাম, হাইটের তুলনায় ওয়েট বেশি। এই জন্য অনেকেই মনে করতো আমি সত্যিই একটা প্রতিবন্ধী। মিলি আপু বাদে রিয়া আপু, চিনি আপু, ঈশিতা আপু ওরাও আমায় ভীষণ খ্যাপাতো এ নিয়ে। কিন্তু যখন তুমি ওদেরকে ধমক দিতে, বকা দিতে, এমনকি আমাকে খ্যাপানোর জন্য ওদেরকে মারতেও, তখন খুবই ভালো লাগতো আমার। একমাত্র তুমিই সেই মানুষ যে আমায় অনুধাবন করতে, আমার না বলা সব কথা বুঝে ফেলতে। তাই যত বড় হতে লাগলাম তোমার প্রতি ততটাই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লাম। বলতে বলতে আবারও কান্না করে দিল ঝুমুর। রিয়ান ঝুমুরের চোখের জল মুছে দিয়ে ঝুমুরের মাথা নিজের বুকের সাথে আলতো করে ধরে রাখলো। রিয়ানও জানে এসব কথা। এসব একটা মানুষের পক্ষে হজম করা সত্যি খুব কঠিন। ঝুমুর কান্না আটকে আবারও বলতে লাগলো, স্কুলেও আমাকে নিয়ে অনেক সমালোচনা হতো, কম হেনস্থা হতে হয়নি আমার। নীলা ও নিশাবাদে আমার ক্লাসমেটরা কেউ আমার সাথে কথা বলতো না, উল্টে হাসাহাসি করতো আমায় নিয়ে। টিচাররা করুণার চোখে দেখতো। হ্যাঁ মানছি, আমার আইকিউ অন্য সবার থেকে সামান্য একটু বেশি। আমি এত ইজিলি কারোর সাথে মিশতে পারতাম না, তাই বলে আমি প্রতিবন্ধী হয়ে গেলাম। এই একটা কথায় যে কত কষ্ট পেতাম তা কেউ বুঝতো না। নেহায়েত পড়ালেখায় ভালো ছিলাম বলে স্কুলে টিকে গিয়েছিলাম। তারপরও এই সব কিছুতে আমি তেমন একটা আঘাত পাইনি যতটা পেয়েছিলাম তোমার বলা কথায়। সামান্য মনোমালিন্যের কারণে তুমি আমায় আর সবার মতো প্রতিবন্ধী বলে দিলে। এখনো আমার কানে সে কথাগুলো বাজছে।
তুই একটা প্রতিবন্ধী মেয়ে, তোর মতো মেয়েকে শুধু করুণা করা যায়, ভালোবাসা যায় না। বেশি লাই দিয়ে ফেলেছিলাম, যার কারণে মাথায় উঠে বসেছিস। তুই অ্যাবনর্মাল একটা মেয়ে দেখে তোকে সহানুভূতি প্রদর্শন করতাম, জাস্ট এই, আর কিছু না। আর তুই, হা, ভুলটা আমারই। ওই দিন 5-5টা থাপ্পড় দিয়েছিলে আমায়, তোমার একটা দামি শোপিস ভেঙেছিলাম বলে। আরো বহু কটু কথা শুনিয়েছিলে, সেগুলো না হয় নাই বা বললাম। থাপ্পড়ের আঘাত ততটা লাগেনি যতটা আঘাত তোমার কথার মাধ্যমে পেয়েছিলাম। কষ্টে যন্ত্রণায় বুকটা ফেটে গিয়েছিল, কাউকে কিছু বলতেও পারিনি। সেদিন থেকে আমার মুখের হাসি হারিয়ে গেল। তারপর যাও হাসতাম, সব মেকি ছিল, মন থেকে হাসি আসে না আর। ঝুমুরের বলা কথা শুনে রিয়ানের বুকে যেন কেউ সমানে ছুরিকাঘাত করে ফালাফাল করে দিচ্ছে। এতটা চাপা কষ্ট লুকিয়ে আছে তার মধ্যে, এতটা। ভেবেছিলাম রাগ করে এসব বলেছ তুমি আমায়, কিছু সময় পর রাগ সব ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। তোমার রাগ কমেনি আমার প্রতি। 15 দিনের মাথায় লন্ডন চলে গেলে তুমি, অথচ আমাকে একটাবার জানাবার প্রয়োজন বোধ করলে না। আমি একমাত্র হতভাগী ছিলাম যে কিনা তোমার লন্ডন চলে যাবার ব্যাপারে কিছুই জানতাম না। লন্ডনে যাবার পর সবার সাথে কথা বলতে, একমাত্র আমি বাদে। এতটাই পর হয়ে গিয়েছিলাম আমি। এতটা চাপ সহ্য করতে না পেরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। প্রায় 2 সপ্তাহের মতো বেড রেস্টে ছিলাম। সুস্থ হবার পর আয়নায় নিজেকে খুব ভালো করে দেখেছিলাম জানো। তার কারণ তুমি আমায় বলেছিলে আয়নায় নিজেকে দেখে নিতে। আমি আঁসমার্ট, গাইয়া, খ্যাতমার্কা আর ভীষণ কুৎসিত আকৃতির মেয়ে, তুমিই বলেছিলে। সেই কথাগুলো মাথায় রেখে নিজেকে আস্তে আস্তে করে পরিবর্তন করতে লাগলাম, সাথে অনেক কিছু শেখারও চেষ্টা করলাম। লম্বা করে একটা দম নিল ঝুমুর, তারপর আবারও বলতে লাগলো। ভাইয়ার কাছ থেকে বহু কষ্টে সাইকেল চালানো শিখেছি, কতবার পড়ে গিয়ে হাত পা ছুলেছি তার হিসেব ছাড়া। বাইক চালানো শিখে গিয়ে পা ভেঙেছি, তাও তুমি যায়নি। কার চালানো শিখতে গিয়ে গাড়ির হেলমেট ভেঙেছি, মাথা ফাটিয়েছি। নাচ গান শিখতে গিয়ে নানা জনের নানা কটু কথা শুনেছি, তাও ক্ষান্ত দেয়নি নিজেকে। ভাইয়া আর নীলার সহায়তায় কম্পিউটার কোর্স ও ইংলিশ কোর্স কমপ্লিট করেছি। ভাইয়ার সাহায্যে খেলাধুলাও শিখেছি। আম্মু ও বড় আম্মুর সহায়তায় রান্নাবান্না শিখেছি। রান্না করতে গিয়ে বহুবার হাত পুড়িয়েছি। মাছ, মাংস, সবজি কুটতে গিয়ে কতবার যে হাত কেটেছি তা নিজেও সঠিক বলতে পারবো না। আব্বুর সাহায্যে জিম ক্লাবে ভর্তি হয়েছি ওজন কমানোর জন্য। বড় চাচু ভালো ডক্টর দেখিয়েছেন আমাকে। নীলা ও নিশা আমাকে বিভিন্ন ধরনের রূপচর্চা করতে সহযোগিতা করত। পার্লারে প্রতি মাসে মাসে নিয়ে যেত আমায় ওরা ওদের সাথে। আস্তে আস্তে সবার সাথে মিশতে শুরু করলাম। প্রতিবন্ধী অপবাদটা চিরতরে খুঁচিয়ে ফেলতে সক্ষম হলাম আমি। সব কিছু পরিবর্তন করতে পেরেছি, একমাত্র তোমার প্রতি আমার ভালোবাসাটা পরিবর্তন করতে পারলাম না আজও। এই একটা ব্যাপারে আমি ব্যর্থ হলাম, সম্পূর্ণ ব্যর্থ। আমি সবকিছু নিজের আয়ত্তে আনতে পেরেছি ঠিকই, একমাত্র আমার মনটা ছাড়া। মন আমার আয়ত্তের বাইরে, এবং সে শুধু তোমায় ভালোবাসতে চায়। রিয়ান সব শুনে ঝুমুরকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমায় ক্ষমা করে দে ঝুমু, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি নিজের অজান্তেই তোকে এতটা কষ্ট দিয়েছি। তোর কাছে ক্ষমা চাওয়ার মতো কথা আমি খুঁজে পাচ্ছি না ঝুমু। এতটা আঘাত আমি তোকে কিভাবে দিলাম। আমি সত্যি একটা অমানুষ রে, সত্যি একটা অমানুষ। কি করলে তুই আমায় মাফ করবি ঝুমু? তোর জন্য আমি সব করতে রাজি, তুই শুধু একবার বলে দেখ। ঝুমুর মাথা তুলে রিয়ানের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, তুমি অস্থির হও না প্লিজ। তোমায় আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার জানা মতে যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আর তোমাকে তো আমার রীতিমতো ধন্যবাদ দেওয়া উচিত। তোমার কারণেই তো নিজেকে এতটা পরিবর্তন করতে পারলাম আমি। এখন সবাই আমাকে পছন্দ করে, আমার সাথে যে পড়ে এসে কথা বলে। জানো, এখন না কেউ আমাকে অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী বলে না। রিয়া আপু, ঈশিতা আপু এবং জিনিয়া আপু আমায় এ নিয়ে খ্যাপায় না। কেউ আমার ওজন নিয়ে কটাক্ষ করে না। যারা আমায় দেখলে আফসোস করতো, করুণা করতো, তারা এখন আমার প্রশংসা করে, বলে মেয়ে হলে আমার মতো অলরাউন্ডারই হওয়া উচিত। পুরনো সব কথা ভুলে গিয়ে আজকে থেকে নতুন করে সব আরম্ভ করবি ঝুমু। আমি বেঁচে থাকতে আর জীবনে তোকে কোনো প্রকার কষ্ট পেতে দেবো না সুইটহার্ট। আদর ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেবো। আমার বুকের মধ্যখানে তোকে ঠিক এভাবেই রাখবো, বুকের সাথে জড়িয়ে ধরে। তোকে আমি আমার থেকে কখনো দূরে যেতে দেবো না, কারণ তুই শুধু আমার। ইউ আর অনলি মাই ঝুমু, ইউ আর অনলি মাই।
রিয়ান ঝুমুরকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। বিছানার সামনে গিয়ে ঝুমুরকে শুইয়ে দিয়ে গেঞ্জি খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে ঝুমুরের পাশে এসে বসলো। শাড়ির আঁচল সরিয়ে ঝুমুরের উন্মুক্ত ফর্সা পেটের ওপর এক হাতের আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো এক মনে। ঝুমুর এমনতর স্পর্শে কাঁপতে লাগলো রীতিমতো। রিয়ান নেশাভরা দৃষ্টিতে মাতাল কণ্ঠে বলে উঠল, সবকিছু ভুলে নতুন করে তোকে নিয়ে সব শুরু করতে চাই, হারিয়ে যেতে চাই ভালোবাসার দুনিয়াতে তোকে নিয়ে, যেখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবে না। তুই নামক নেশা দ্রব্যের সাহায্যে মাতাল হতে চাই আমি, ডুবে যেতে চাই তোর মাঝে। একটা সুযোগ কি দেওয়া যায় আমাকে, মাই আই? ঝুমুরের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল রিয়ানের বলা কথা শুনে। মনে হচ্ছে গলায় কি যেন আটকে গেছে তার। টু শব্দটিও বেরোতে চাচ্ছে না গলা দিয়ে। তারপরও বহু কষ্টে ঝুমুর মুখ থেকে আওয়াজ বের করলো। ঝুমুরের বলতে দেরি হলো, কিন্তু রিয়ানের লাইট নিভিয়ে ঝুমুরের গলায় মুখ ডুবে দিতে দেরি হলো না। একজন যুবক ও একজন কিশোরী পুরনো সেই আদিম খেলায় মেতে উঠল। ডুবে গেল দুজন দুজনের মাঝে। পূর্ণতা পেল তাদের ভালোবাসা। সাক্ষী রইল আকাশের অসংখ্য তারাগুলো এবং সেই একফালি চাঁদ। আজ থেকে প্রায় 3 বছর পর 6 মাসের ফুটফুটে দুটো ছেলে মেয়েকে কোলে নিয়ে অস্থির হয়ে রিয়ান সারা রুম জুড়ে পায়চারি করছে। সেই সাথে বলছে, সোনা বাবারা আমার কাঁদে না, আমার কলিজারা অনেক ভালো, কান্না করে না তো বাবু। না না না, সোনা ময়না আমার কাঁদে না তো, কত ভালো না আমার বাচ্চারা। তাও কান্না থামার কোনো নামই নেই দুটোর। হা করে কান্না করছে তো করছেই। রিয়ানের মাথা ফনফন করছে, কান জ্বালাপালা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে পাগল হয়ে যাবে সে। বাচ্চা লালন পালন এত কঠিন জানলে জীবনেও সে বিয়ে করতো না। তাও একটা হলে কথা ছিল, দুটো বাচ্চাকে সামলানো 4টিখানি কথা নাই। আল্লাহ জানে ঝুমুর কিভাবে দুটোকে সামলায়। আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কান্নার সাউন্ড শুনে। এমন সময় হাত মুছতে মুছতে ঝুমুর রুমে ঢুকলো। প্রায় ছুটে গেল রিয়ানের সামনে, হাত বাড়িয়ে আগে ছেলেকে কোলে নিল। তারপর বিছানায় বসে রিয়ানকে বলল মেয়েকেও দিতে। রিয়ান বিছানার সামনে গিয়ে ঝুমুরের কোলে মেয়েকেও দিল। ঝুমুর এক হাতে দুটোকে ফিটিং করাতে ব্যস্ত হয়ে পড়ল। রিয়ানও ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ঝুমুর ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল আমায় যে আজ সারাদিনের জন্য নাকি বাচ্চাদের দায়িত্ব তার। সে নাকি একা হাতে বাচ্চাদের সামলাবে, কাউকে দরকার লাগবে না। বাচ্চাদের সামলানো নাকি তার বাঁয়ে হাত কাখেল। এইরকমটাই হম্বিদম্বি দেখিয়েছিল কেউ একজন। তা করে গেল আপনার সেই হম্বিদম্বি মাননীয় জাহাপনা, জানতে পারি কি? রিয়ান করুণ কণ্ঠে বলে উঠল, পায়ে ধরি তোর ঝুমু, আর অপমান করিস না আমায়। বিচ্ছু দুটো যে আমায় এইভাবে গোল খাওয়াবে তা কে ভাবতে পেরেছিল বল? আমি তো তোকে জাস্ট একটু হেল্প করতে চেয়েছিলাম, আর কিছু নাই। প্রতিদিন তো অফিসে চলে যাই, বাসায় আসি সন্ধ্যার পরে। তুই সারাদিন ওদের জন্য কত খাটাখাটুনি করিস, তাই ভেবেছিলাম ছুটির দিনগুলোতে তোকে একটু হেল্প করি। কিন্তু তা আর হলো কই, 1 ঘন্টাও ঠিক মতো রাখতে পারলাম না। গগন বিদারী কান্না জুড়ে দিল দুটাই। ঝুমুর ফিক করে হেসে দিল রিয়ানের কথা শুনে। যেমন বাপ তার তেমনই বাচ্চারা, এতে অবাক হবার কিচ্ছু নেই। তুমি যেমন হিটলার, তোমার ছেলে মেয়ে তো হিটলারের ঘরে হিটলারই হবে, তাই না? যা ইচ্ছা বলতে পারি এখন। বাচ্চারা তোর কোলে আছে দেখে কিছু করলাম না। তবে আজ রাতে T20 ম্যাচ হবে, মাইন্ডেড? আহা হা, মগের মুল্লুক নাকি? তোমার T20 ম্যাচের 12টা কিভাবে বাজাতে হবে তা আমার খুব ভালো করেই জানা। কাছে আসলেই না খোঁচা মেরে হিটলারের বাচ্চাদের জাগিয়ে দেবো। ঘরে সারা রাত ছেলে মিলে কীর্তন করবে। আহা, বড়ই সৌন্দর্য। রিয়ান আর কিছু বলল না, এক মনে দেখে যাচ্ছে তার বউ ও বাচ্চাদের। সে এখন স্বর্গীয় সুখ অনুভব করতে ব্যস্ত। আজ থেকে প্রায় 6 মাস আগে ঝুমুর যমজ ছেলে মেয়ে জন্ম দেয়। ছেলের নাম আরমান চৌধুরী ও মেয়ের নাম জারিফা চৌধুরী। বাচ্চাটির অবকাল রিয়ানের ফটোকপি, বিশেষ করে ছেলেটা। রিয়ান আর ঝুমুরের কলিজার টুকরো বাচ্চা দুটো। ঝুমুর যখন প্রেগনেন্ট হয়েছিল, রিয়ান তখন এই সংবাদ শুনে তাকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেছিল। অফিসের সব স্টাফ থেকে শুরু করে তাদের বাসার আশেপাশের পাড়া প্রতিবেশী সহ সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছিল। রিয়ান অফিসে যাওয়া বাদ দিয়েছিল ঝুমুরকে দেখে রাখার জন্য। প্রথম মাস থেকেই বাচ্চাদের কাপড় চোপড় ও খেলনা কেনার অভিযান শুরু হয়েছিল। প্রত্যেক মাসে চেক আপ করানোর জন্য হসপিটালে নিয়ে যেত ঝুমুরকে রিয়ান। তাকে টাইম টু টাইম খাওয়ানো, নিয়ম মাফিক ওষুধ খাওয়ানো, গোসল করানো ও হাঁটতে নিয়ে যাওয়া সব করতো সে একা হাতে। কোনো রকমের কোনো কাজ করতে দিত না। ঝুমুরের প্রত্যেকটা বায়না পূরণ করতো সে। এমনকি রিয়ান ওয়াশরুমে গেলে আগে ঝুমুরের কাছে কাউকে রেখে যেত। তাকে বুকে নিয়ে ঘুমাতো, পেট মালিশ করে দিত। এতটা কেয়ার করতো রিয়ান ঝুমুরকে। যেদিন ঝুমুরের লেবার পেন উঠে সেদিন রিয়ান একদম পাগলের মতো আচরণ করেছিল।
ঝুমুরের কষ্টে সে কান্না করেছে। তাদের ভালোবাসা দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল সেদিন। বাচ্চা হওয়ার পর রিয়ানের খুশি দেখে কে। আরো এক দফা সবাইকে মিষ্টি খাওয়ানো হয়েছিল। 7 দিন পর ধুমধাম করে বাচ্চাদের আকিকা অনুষ্ঠান সম্পূর্ণ করে বাবা মায়ের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছিল। বাচ্চা হওয়ার পরও রিয়ান টানা 2 মাস অফিসে যায়নি এবং ঝুমুরকে কোনো কাজকর্ম করতে দেয়নি। ঝুমুর এতে মহা খাপ্পা ছিল। পরে ঝুমুর তাকে নানাভাবে বুঝিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে অফিসে পাঠানো শুরু করে। এভাবেই চলছে তাদের ভালোবাসাময় খুনসুটি। এই দীর্ঘ 3 বছরে সবার জীবনেরও মোড় ঘুরে গিয়েছে। বহু পরিবর্তন এসেছে সবার জীবনে। নীলা ও নীলাশের 15 মাস বয়সের এক ছেলে আছে, নাম নীলাদ্রি মাহমুদ। মিলি এবং রাজেরও 2 বছর বয়সী এক মেয়ে আছে, নাম মীরা আহমেদ। রিয়া আর সাকিবের সাথে 2.5 বছর আগে বিয়ে হয়েছে এবং তাদের 7 মাস বয়সী একটা মেয়েও আছে, নাম সারিয়া শেখ। জিনিয়া ও ঈশিতারও বিয়ে হয়ে গেছে। ঈশিতা 5 মাসের গর্ভবতী। তুষার এবং অর্ণারও একটা ছেলে আছে 2 বছরের, নাম শুভ্র চৌধুরী। সবাই খুব সুখে আছে স্বামী, সংসার ও সন্তানাদি নিয়ে। আজ ঝুমার জন্মদিন। 6 বছর পূর্ণ হলো মেয়েটার। ঝুমুরা সারাটা দিন ধরে ব্যস্ত। আর রিয়ান, আরমান ও জারিফাকে কোলে নিয়ে বাইরে হাঁটছে ও মেহমানদের সাথে খোশ আলাপ করছে। আজ আবারও সবাই একসাথে। নীলা, নীলাশ, রিয়া, সাকিব, মিলি, রাজ, জিনিয়া, আবরার, ঈশিতা, জাবেদ, রিয়ানের কাজিন ও ফ্রেন্ড সার্কেলরা তাদের বউ বাচ্চাদের নিয়ে এসেছে রিয়ানদের বাসায়। সবাই সপরিবারে এসেছে। আজ একটি খুশির দিন। ঝুমার জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড পার্টি সেলিব্রেট হবে। আজ রাতে বারবিকিউ পার্টি হবে। আজ সারাদিনের মাঝে ঝুমুরকে একবারও কাছে পায়নি রিয়ান। শুধু বাচ্চাদের খিদে লাগলে সে খাইয়ে দিয়ে আবার ফুরুত করে চলে যায়। ঝুমুরের এমন আচরণে রিয়ান হতাশ। মেয়েটা তাকে একটুও বোঝে না। পার্সোনালি একটু টাইম স্পেন্ড করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আজব, ভাল লাগে না আর, বিড়বিড় করে রিয়ান। সন্ধ্যা থেকে ঝুমুর একটা ফুরসত পেল। রুমে এসে বাচ্চাদের হাত পা মুছিয়ে লোশন মাখিয়ে কাপড় চোপড় ও ন্যাপি পাল্টে দিল। খাওয়ানোর সাথে সাথে ঘুমিয়ে পড়লো বাচ্চারা। ঝুমুর ওদের কপালে চুমু এঁকে দিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে শাড়ি পরে বেরোলো সে। বারান্দায় গিয়ে চুল ছেড়ে টাওয়াল মেলে দিয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। একে একে কানের দুল, চুড়ি, আংটি এসব পরতে ব্যস্ত হয়ে পড়লো সে। কখন যে রিয়ান রুমে এসেছে টেরই পেল না ঝুমুর। রিয়ান দরজা লক করে ঝুমুরের পেছনে এসে দাঁড়িয়ে ঝুমুরকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। এই স্পর্শ ঝুমুরের চেনা, তাই সে কোনো রিয়াক্ট করলো না। আঙুলে আংটি পরতে পরতে বলল, আমাকে কি রেডি হতে দিবা না? রিয়ান ঘাত তারার মতন উত্তর দিল, না। কেন জানতে পারি? সারাদিন তুই কইছিলি কিসের এত ব্যস্ত এত শুনি? আমার যে তোকে দরকার লাগতে পারে সেটা কি একবারও মাথায় আসেনি? কি হয় আমার সাথে একান্তে কিছু সময় কাটালে ভুলেও কাজের অজুহাত দেখাবি না কিন্তু। বাসায় সার্ভেন্টের অভাব নেই, আম্মু, ভাবি, চাচিরা সবাই আছে রান্নাঘরে সামালের জন্য। তাহলে তুই কিসে এত কাজ করিস সারাদিন ধরে? জাস্ট অ্যান্সার মি ইওর ড্রাফার। এই তো গেল রেগে। শুধু শুধু রাগ দেখানো তোমার অভ্যেস হয়ে গেছে দেখছি। আজকে যে ঝুমার বার্থডে ভুলে গেছো? বাসায় কত মেহমান এসেছে, তাদেরকে কি আপ্যায়ন করতে হবে না? বাড়ির বউদের উপর কত দায়িত্ব থাকে, তা তুমি কি করে বুঝবে? আমি বুঝতে চাইব না। এসব কাজ থেকে বেশি ইম্পর্টেন্ট হলো নিজের স্বামীকে সন্তুষ্ট রাখা। স্বামীকে খুশি করতে না পারলে বউ যেতে কিসের জন্য? তা কি করলে আমার স্বামী মহাশয় সন্তুষ্ট হবেন শুনি? আপনার মন আমি কেমনে রক্ষা করতে পারি জনাব? আপাতত চুমু পেলে আমি সন্তুষ্ট হতে পারি, বাদ বাকি না হয় রাতের বেলায়। আস্ত একটা অসভ্য। 2 বাচ্চার বাপ হয়ে গেছো, এখনো মুখের ভাষা ঠিক করতে পারো নাই। আমার কি দোষ? তোকে দেখলে তো আমার মুখটা একদম আবহাওয়া হয়ে যায়। চাইলে লাগাম ছাড়া কথাবার্তাগুলোকে আর আটকাতে পারি না। আই কজ ইউর সোহো। দেখো, এসব শোনার মতো সময় এখন আমার কাছে নেই। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি রেডি হওনি এখনো, সো জলদি রেডি। ঝুমুর আর কিছু বলতে পারল না। তার আগে রিয়ান তাকে নিজের দিকে ঘুরিয়ে ঠোরজোড়া দখল করে নিয়েছে। ঝুমুর চোখ বন্ধ করে ফেলল। এরকম হুটফাট চুমু দেওয়ার বদ অভ্যাসটা রিয়ানের আর গেল না, যাবেও না মনে হয় আর কোনোদিন। প্রায় মিনিট 5 পর ক্ষান্ত দিল রিয়ান। ঝুমুর শান্ত চোখে তাকালো রিয়ানের দিকে। আলতো হাতে রিয়ানের গালে স্লাইড করতে করতে বলল, আলমারি থেকে তোমার জন্য পায়জামার পাঞ্জাবি বের করে রেখেছি, বিছানার উপর রাখা আছে প্যাকেটটা। জলদি গিয়ে রেডি হয়ে নাও, যাও। যাচ্ছি। রিয়ান প্যাকেট নিয়ে ওয়াশরুমে গিয়ে কাপড় পাল্টে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো। ততক্ষণে ঝুমুরেরও রেডি হওয়া শেষ। আজকে ঝুমুর কমলা ও হলুদ কালারের কম্বিনেশনের মধ্যে নর্মাল কাজ করা একটা শাড়ি পরেছে, সাথে রিয়ানের আদেশ অনুযায়ী হলুদ ফুল হাতা ব্লাউজ ও কমলা রঙের হিজাব। মেকআপ বলতে চোখে চিকন করে আইলাইনার দেওয়া ও ঠোঁটে নুট কালারের ম্যাট লিপস্টিক, ব্যাস। এতে তাকে অপূর্ব সুন্দরী লাগছে দেখতে।
আর রিয়ান আজ কমলার মধ্যে হলুদ কাজ করা পাঞ্জাবি পরিধান করেছে, সাথে ধবধবে সাদা পাজামা, চুলগুলো স্পাইক করে একপাশে সেট করা, সেই সাথে কোচা কোচা চাপদারি। উফ, ঝুমুর হাজারবারের মতো আজকেও রিয়ানের প্রেমে পা পিছলে পড়ল। ঝুমুরের এমন ড্যাব ড্যাব করে তাকানো দেখে রিয়ান মুচকে আসলো। পিচে দুটোকে কোলে নিয়ে ঝুমুরের সামনে এসে দাঁড়ালো রিয়ান। ঝুমুর এখনো তাকিয়ে আছে রিয়ানের দিকে। রিয়ান একটা কাশি দিল মুচকে হেসে। রিয়ানের কাশির শব্দ শুনে ঝুমুরের ধ্যান ভাঙলো। ভীষণ লজ্জা পেল সে, না জানি রিয়ান তাকে কি ভাবছে। রিয়ান যেন তার মনের কথা পড়তে পারলো, বলল, এত লজ্জা না পেলেও চলবে, আমি কিছু মনে করিনি। অবশ্য আমাকে দেখানোর জন্য সারা রাত পড়ে রয়েছে, তখন দেখবো কত দেখাতে পারিস আমায়। এবার ঝুমার জন্য আনা গিফটগুলো নিয়ে আয়, আমি বাচ্চাদের নিয়ে নিচে গেলাম, জলদি আসিস। এই বলে রিয়ান বাচ্চাদের নিয়ে নিচে চলে গেল। ঝুমুর লজ্জায় গোলাপি হয়ে গেছে রিয়ানের কথা শুনে। খাটাসটা কিভাবে লজ্জা দিয়ে গেল, ইস। মনে মনে বিড়বিড় করছে ঝুমুর। অতঃপর রিয়ানের কথা মতো ঝুমার জন্য আনা বার্থডে গিফটগুলো নিয়ে নিচে চলে গেল সে। নিচে গিয়ে দেখলো বার্থডে পার্টি প্রায় শুরুর দিকে, একমাত্র ঝুমুরের জন্য আটকে আছে। ঝুমুর আসায় পার্টি পুরোদমে আরম্ভ হলো। ঝুমুর ঝুমার কাছে গিয়ে তাকে কোলে নিয়ে অনেক আদর করলো, দুই গালে চুমু খেয়ে বলল, আমার সোনা মামনিটার আজকে 6 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমার আম্মুটা। হ্যাপি বার্থডে মামনি, জীবনে অনেক বড় হও, ভালো কাজ করে সফলতা অর্জন করো, এই দোয়াই করি আল্লাহর কাছে। লাভ ইউ আম্মুটা আমার। ঝুমা ঝুমুরের গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ টু মাম্মাম। তো এবার তাহলে কেক কাটা যাক। চারদিক থেকে পার্টি স্প্রের তুমুল বর্ষণ হচ্ছে, সেই সাথে সবাই সুর করে গাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ গানটি। ঝুমা তো আজ ভীষণ খুশি। ঝুমুর, রিয়ান, তুষার, অর্ণা, নীলা ও নীলাশের হাত ধরে ঝুমা কেকটা কাটলো। কেক একটু তুলে নিয়ে সবার আগে ঝুমুরকে খাইয়ে দিল সে। ঝুমুরও মিষ্টি এসে একটু কেক হাতে নিয়ে ঝুমাকে খাইয়ে দিল। এবার আস্তে আস্তে পরিবারের বাকিদের খাইয়ে দিল ঝুমা। তুষার, অর্ণা, রিয়ান, নীলা, নীলাশ, ঝুমার বড়দাদা, বড় দাদি, দাদা দাদি ওনারাও তাকে কেক খাইয়ে দিল। একে একে সবাই ঝুমাকে বার্থডে গিফট দিল। এত এত গিফট পেয়ে তো ঝুমা আনন্দে আত্মহারা হয়ে গেছে। ভালোভাবে বার্থডে পার্টিটা শেষ হলো। রাত 9:30টায় বাসার ছাদের ওপর বারবিকিউ পার্টি শুরু হলো। বয়স্ক বাচ্চারা কেউ এই পার্টিতে নেই, তবে বড়দের তত্ত্বাবধানে সবাই সবার আন্ডা বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রুমে রেখে এসেছে। রিয়ান, নীলা, শৈশান ওরা মুরগির মাংসগুলোকে উল্টে পাল্টে গ্রিল করছে। তুষার, রাজ ওরা স্যালাড বানাতে ব্যস্ত। সাকিব নানরুটি পিস পিস করে বড় একটি থালায় রাখছে। আবরার ও জাভেদ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সাপ্লাইয়ে নিয়োজিত। সব কাজ ছেলেরাই করছে। মেয়েরা সব বসে বসে গল্পের আড্ডা জুড়ে দিয়েছে। রিয়ান কাজ করার ফাঁকে ফাঁকে ঝুমুরকে দেখছে। চাঁদের আলোয় ঝুমুরকে এক অদ্ভুত রকমের মোহময়ী লাগছে দেখতে। ঝুমুরও গল্প করার এক ফাঁকে আর চোখে রিয়ানকে দেখে নিচ্ছে। এ যেন এক চোখে চোখে লুকোচুরি খেলা। এমন সময় ঈশান বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, ধেত্রী, এত নিরামিষ বারবিকিউ পার্টি জীবনে উপভোগ করিনি। কেউ একটা গান না হয়ে গাও। ঈশানের কথা শুনে তার স্ত্রী সারাহ বলে উঠল, এতই শখ যখন তুমিই গাও না হয় আমরা শুনি। আমি গাইলে এখানে আর থাকতে হবে না। বাপ বাপ বলে পালাবি সবাই পার্টি ফেলে। ঈশানের কথা শুনে বাকিরাও হাসতে লাগলো। ঈশান আবারও বলে উঠল, তবে আমাদের ঝুমুর ভাবি কিন্তু অস্থির গান গাইতে পারে। উনি গাইলে আমাদের আজকের পার্টিটা সার্থক হবে। কি ভাবি, গাইবে তো? ঝুমুর ইতস্তত করে বলল, আমি? একটা গানই তো ভাবি, না করো না প্লিজ, গেয়ে ফেলো। আহা, এতদিন আমি সবাইকে গান শুনিয়ে আসছি, আজকে আর আমি গাইবো না। আজকে আপনার বন্ধুকে বলুন গান গাইতে, আমরা সবাই শুনবো। এই যে শুনো মনোর আব্বু, গান গাওয়া শুরু করো তো, দেরি না করে। আদেশ করলো যেন ঝুমুর রিয়ানকে। ঝুমুরের কথা শুনে রিয়ান মুচকি হেসে কাজ ফেলে উঠে আসলো। এগিয়ে এসে ঝুমুরের মুখোমুখি হয়ে বসে তার হাত দয় টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। রিয়ানের কাজে ঝুমুর হতভম্ব প্রায়। ঝুমুরকে হতভম্ব অবস্থায় রেখে রিয়ান গলা খাকারি দিয়ে সুর করে তার অপরূপ খোলা কণ্ঠে গান শুরু করলো। মুখে মুচকি হাসির রেশ লাগিয়ে পুরোটা গান গেয়ে শেষ করলো রিয়ান। এতক্ষণ চোখের পলক না ফেলে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রিয়ান ঝুমুরের দু হাতের পিঠে ও তালুতে চুমু খেয়ে তার ঘোর ভাঙে। লজ্জায় লাল হয়ে গেল ঝুমুর। আশেপাশে উপস্থিত জনতার করতালি ও সিটির শব্দ শুনে ঝুমুরকে আরো লজ্জায় ফেলে দিয়ে তার কপালে গভীর একটা চুমু দিল রিয়ান। গাঢ় একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার সোনু মনো আম্মু আমায় বললো আর আমি গান গাইবো না, তা কি কখনো হয়? আমার বউয়ের জন্য একটা কেন 500টা গান গাইতো আমি কখনো দ্বিধা করব না। আশেপাশের মানুষেরা রিয়ানের কথা শুনে আবারও করতালি ও সিটির ধুম লাগিয়ে দিল।
কেউ কেউ বলছে, বাহ ক্যা বাত হে, হাউ রোমান্টিক ইয়ার, ওয়াও ভাইয়া ভাবিকে কত ভালোবাসে, ইস ভাইয়ের মতো যদি আমার বরটাও এমন রোমান্টিক হতো, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে তো ঝুমুর আর লজ্জায় কারো দিকে তাকাতেও পারছে না। এভাবে সবাই আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া সেরে বারবিকিউ পার্টি ইতি টানলো। রাত প্রায় 11:30 বাজে। ঝুমুর বাচ্চা দুটোকে কোলে নিয়ে রুমের ভেতর পায়চারি করছে। বিচ্ছু দুটোর একটার চোখেও ঘুম নেই। অবশ্য মেয়েটার চোখ ঘুমে ঢুলুঢুলু করছে, কিন্তু ছেলেটার চোখে ঘুমের লেশমাত্র নেই। ড্যাব ড্যাব করে ঝুমুরের দিকে তাকিয়ে আছে বাচ্চাটা। ঝুমুর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি আব্বু সোনা, ঘুম নেই নাকি আজ? কার কাছে ঘুম বিক্রি করে এসেছো? দুষ্টু ছেলে। দাঁতবিহীন মুখ দিয়ে কিউট করে একটা হাসি দিল পিচ্ছি আরমানটা। হাসলে যে রিয়ানের ফটোকপি লাগে দেখতে বাচ্চাটাকে, কিভাবে যে একদম হুবহু বাপের মতো দেখতে হচ্ছে বাচ্চা দুটা, তা ভেবে কুল পায় না ঝুমুর। সাধে কি আর হিটলারের বাচ্চাটা কি? আপন মনে বিড়বিড় করলো ঝুমুর। এমন সময় রুমে এসে ঢুকলো রিয়ান। ঝুমুর আর বাচ্চাদের দিকে এক পলক তাকিয়ে ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল সে। ঝুমুরও আস্তে করে হেঁটে বারান্দায় চলে গেল। আজকেও গোল থালার মতো বিরাট চাঁদ উঠেছে আকাশের বুকে। চাঁদের আলোয় সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আজ আকাশে 2-1টা তারা ছাড়া আর কোনো তারার চিহ্ন নেই। চারিদিক ফর্সা হয়ে আছে, সাথে মৃদুমন্দ হাওয়া বইছে। ঝুমুর মুগ্ধ নয়নে উপভোগ করছে পরিবেশটা। রিয়ান ফ্রেশ হয়ে এসে ঝুমুরকে রুমে না পেয়ে বারান্দায় গেল। গিয়ে দেখলো ঝুমুর আরমানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। জারিফা অলরেডি ঘুমিয়ে গেছে। রিয়ান ঝুমুরের সামনে গিয়ে দাঁড়ালো। ঝুমুর রিয়ানকে দেখেই বলে উঠলো, এসেছো? দেখো তোমার রাজপুত্র এখনো ঘুমানোর নামই নিচ্ছে না। কত রাত হয়েছে বলো তো? ছেলেটার চোখে কি ঘুম নেই? রিয়ান মুচকি এসে আরমানকে নিজের কোলে নিয়ে নিল। গালে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলল, আমার আব্বুটা এখনো সজাগ কেন শুনি? ঘুম আসছে না বুঝি? আম্মু বাবার সাথে চন্দ্রবিলাসিতা করতে মন চাইছে নাকি সোনা? আরমান এবার খিলখিলিয়ে হেসে উঠল। ঝুমুর মুগ্ধ চোখে তাকিয়ে আছে বাচ্চাটার হাসির দিকে। রিয়ানের হাসির সাথে এই হাসির কোনো তফাৎ নেই। আন্দাজ করতে কষ্ট হয় না যে এই ছেলেটা বড় হয়ে অবিকল রিয়ানের ডাবল পার্ট হবে। রিয়ান চটার চটার শব্দে আরমানের গালে আবারও চুমু খেলো। এবারও আরমান আগের মতো খিলখিল করে হেসে উঠল। রিয়ান এবার আরমানের মাথা নিজের বুকের সাথে আলতো করে চেপে ধরে বলল, অনেক হেসেছো আব্বু, এখন ঘুমাও তো, গুড বয় আমার। এই বলে রিয়ান সারা বারান্দা জুড়ে পায়চারি করে পিচ্চিটাকে ঘুম পাড়াতে লাগলো। বহু কসরতের পর পিচ্চিটাকে ঘুম পাড়াতে সক্ষম হলো সে। বাচ্চাটা তোকে বিছানায় শুইয়ে ওদের গায়ে কাঁথা টেনে দিয়ে তারপর আবার বারান্দায় ঝুমুরের কাছে গেল রিয়ান। গিয়ে ঝুমুরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রাখলো সে। ঝুমুর এক মনে আকাশের বুকে চাঁদের দিকে তাকিয়ে আছে। রিয়ান জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছিস? চাঁদ দেখছি। দেখো আজকের চাঁদটা অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে, তাই না? ওই চাঁদ দেখার মতো সময় আমার নেই, আমি আমার চাঁদ নিয়েই ব্যস্ত। ঝুমুর ঘাড় বাঁকা করে রিয়ানের দিকে তারা চোখে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তোমার চাঁদ আবার কে দেবো? নতুন কাউকে পেলে নাকি? আমি নতুন কাউকে পেলে মনে হয় তুই খুব খুশি হবি, তাহলে তো কাউকে খুঁজতে হয় ভাবছি। ঝুমুর টান মেরে রিয়ানের মুখের কথা কেড়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাবছো? কি ভাবছো? কার কথা ভাবছো? যদি কারো কথায় মাথায় ঘুণাক্ষরেও আসে না, তাহলে ভাবার জন্য মাথাটাই থাকবে না, বলে দিলাম। বেসবলের ব্যাট দিয়ে একবারে মেরে মাথাটা নরকেলের মতো ফাটিয়ে দিব। হ্যাঁ। আরে জান চেতো কেন, আমি তো ভাবছি আবার নতুন করে আমি আমার চাঁদের প্রেমে পড়বো কিনা। আবার চাঁদ? এই চাঁদটা কি? বারবার কাকে চাঁদ বলে ডাকছো বলো তো? আমার আকাশের চাঁদ তো তুই, যার পাশে দুটো সুখ তারা অবস্থান করছে। লাইফের ফার্স্ট টাইম শুনলাম চাঁদের পাশে নাকি দুটো শুকতারা থাকে। এমন আজব কথা তুমি কই পাও খোদাই জানে। অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য কেন হবে? আমি আকাশ হলে তুই আমার পূর্ণিমার চাঁদ, আর আকাশের বুকে চাঁদের পাশে দুটো শুকতারা হলো আমাদের সরু মনুরা। কত ইজি ক্যালকুলেশন, তুই বুঝিস না গাধা। তোমার মতো এত শর্টকাট চিন্তা ভাবনা করতে পারি না দেখেই আজ আমি গাধা। আমি সহজ সরল মানুষ, এত প্যাচ আমার মগজে নেই গো। রিয়ান হেসে ফেলল ঝুমুরের বলার ধরন দেখে। রিয়ানের হাসির শব্দ শুনে ঝুমুর মুচকি হাসলো, শুধু কিছু বলল না। বেশ কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা বিরাজ করলো। ঝিঝি পোকার একঘেয়ে কলতার নিস্তব্ধ পরিবেশটাকে ফালাফালা করে দিতে ব্যস্ত। হঠাৎ ঝুমুর অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল, কখনো কল্পনাও করিনি যে তোমার সাথে এভাবে জ্যোৎস্না বিলাস করতে পারবো। আল্লাহ চাইলে কি না করতে পারেন। এও কখনো ভাবিনি যে আমি তোমার অর্ধাঙ্গিনী হব এবং তোমার বাচ্চাদের মাও হব। দুনিয়াটা কত অদ্ভুত, তাই না?
কাউকে কাঙ্ক্ষিত কিছু পাইয়ে সুখী করে দিতে জানে, আবার কাউকে না পাওয়ার যন্ত্রণা দিয়ে দিলে দিলে শেষ করেও দিতে জানে। একসময় আমি নিজেও কাউকে না পাওয়ার যন্ত্রণায় খুব কষ্ট পেতাম, তবে আজ আমি সব কিছু পেয়ে পরিপূর্ণ। প্রেমিক স্বামী আছে, কলিজার টুকরো দুটো সন্তান আছে, আর আছে ভালোবাসার সংসার ও আদরের পরিবার। এই জীবনে সুখী হতে আর কি চাই? এত সুখ কি আমার কপালে সইবে গো? রিয়ান এবার ঝুমুরকে নিজের দিকে ঘুরিয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ঝুমুরও পরম আবেশে আঁকড়ে ধরল রিয়ানকে। এই বুকটা যে তার জন্য সবচেয়ে নিরাপদ ও ভালোবাসাময় স্থান। ঝুমুরের সবচেয়ে ভরসার জায়গা হলো রিয়ানের বুক। এই বুকটা তো একান্তই ঝুমুরের। সুখে দুঃখে সবসময় এই বুকেই তো মাথা রাখে সে। মিশিয়ে ফেলতে চায় সে নিজেকে রিয়ানের বুকের সাথে। রিয়ান ঝুমুরের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, এসব কথা বলে কেন নিজেকে এত কষ্ট দিস ঝুমু? তোকে আল্লাহ একমাত্র আমার জন্যই তৈরি করেছে, তাই তো এত মান অভিমান ঝগড়াঝাটির করেও আমরা আজ একসাথে। তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও ঠিক তেমনই তোকে অন্তর থেকে ভালোবাসি। আমাদের ভালোবাসায় কোনো খাদ নেই ঝুমু, আমরা দুজন দুজনকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। তাহলে আমরা সুখী হব না তো কে হবে শুনি? তাই এসব সেন্টিমেন্টাল কথাবার্তা বাদ দিয়ে চল আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। ঝুমুর রিয়ানের বুক থেকে মাথা তুলে ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? ফ্যামিলি প্ল্যানিং? এখন আবার কিসের ফ্যামিলি প্ল্যানিং? এই তো ভাবছি আরো দু একটা বাবু ইম্পোর্ট করবো কিনা। আমাদের সোনমনেরও তো খেলার সঙ্গী দরকার, তাই না? আহা, সব কত মহাশয়ের। এই দুইটাকে সামলাতে গিয়ে কত নাকারে চুবানি খেতে হচ্ছে। এখন আবার তিনি দুই একটা ইম্পোর্ট করার তাহলে করছেন দেখা যায়। বাবা, একেই বলে শখের গোটা 4 আনা। দূর, তোর ডায়লগ শোনার মতো টাইম নেই। আমি চাই আমার ছেলে মেয়ে নাতি পুতিতেই সারা বাংলাদেশের অর্ধেক ভরে যাক, সবাই রিয়ান চৌধুরীকে এক নামে চিনুক। আন্ডারস্ট্যান্ড? রিয়ানের এমন অবাস্তব কথা শুনে ঝুমুরের চোখ কপালে উঠে গেল। ঝুমুরকে এমন শখে রেখেই রিয়ান তাকে কোলে তুলে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে এনে তাকে বিছানায় শোয়ালো রিয়ান। ঝুমুর এক দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে আছে। রিয়ান ঝুমুরের মুখের কাছে নিজের মুখ নিয়ে আসলো। ঝুমুরের হার্টবিট দ্রুত হয়ে গেল। রিয়ানের নিঃশ্বাস ঝুমুরের মুখে এসে আছড়ে পড়ছে। রিয়ান ঝুমুরের দুপাশে তার দু হাত রেখে ঝুমুরের দিকে আরেকটু ঝুঁকে নেশা ভরা চোখে মাতাল কণ্ঠে বলল, ইউ নো হোয়াট, তুই আমার নিকট হিরোইনের নেশা চেয়েও মারাত্মক নেশা। তোর সংস্পর্শে আসলে নিজেকে মাতাল মাতাল মনে হয়। আমি জানি না তোর কাছে কোন অজানা অ্যালকোহল আছে যা আমাকে সব সময় টানে, এতটাই টানে যে তোর স্পর্শে না থাকলে নিজেকে পাগল পাগল মনে হয়। মনটা শুধু ছটপট করে তোর কাছে আসার জন্য, ইচ্ছে করে সারাদিন তুই নামক নেশায় বুঁদ হয়ে থাকি। আমি এতটাই ক্রেজি তোর জন্য ঝুমু। আমি যদি আর শুধু আমি বলবো, তুই শুনবি। ঝুমুর চুপ মেরে গেল। মনোযোগ দিয়ে শুনতে লাগলো রিয়ান কি বলে। আজ হয়তো এখানেই এই গল্পের সমাপ্তি ঘটবে, কিন্তু তুই কি জানিস তোর প্রতি আমার ভালোবাসা কোনো সমাপ্তি ঘটবে না। সারা পৃথিবী জানবে এই রিয়ান তার প্রিয়তমা ঝুমুরকে ঠিক কতটা ভালোবাসে, ঠিক কতটা চায় সে তার প্রিয়তমাকে। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোকে আমার থেকে আলাদা করবে। ইউ আর ওনলি মাই ঝুমু, ওনলি মাই। লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ আমার সোনামণির আব্বু। তুমি ছাড়া এই জীবনটা মশলা ছাড়া মাংসের তরকারির মতো স্বাধীন ও সৌন্দর্যহীন। আমার এমন বিষাদ মার্কার জীবনে তুমি নামক প্রাণ মশলা এসে সব কিছু রাঙিয়ে তুলেছ। এই রিয়ান নামক মানুষটাতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমি। কখনো ছেড়ে যেও না প্লিজ, মেনে নিতে পারবো না। অনেক ভালোবাসি তোমায়। রিয়ান ঝুমুরের কপালে নিজের ঠোঁট দ্বারা আলতো পরশ এঁকে দিল। ঝুমুরকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে পরম আবেশে চোখ বুঝল সে। ঝুমুরও লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে রিয়ানের বুকের সাথে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো মিশে আছে। রিয়ান আবেগী হয়ে অপরূপ কণ্ঠে সুর করে বলে উঠল, এই যে আমার প্রাণ বিয়া, শুনছিস কি তুই? এই তুই নামক নেশা আমার আধার জগতের দিশা। জীবনটা আমার রঙিয়ে তুলেছিস তোর রং দ্বারা। তোর ওই মায়াবী বদনখানি আমার হৃদয়ে দিল এক অদ্ভুত নাড়া। জীবনটা আমার পরম আবেশে গেল ছেয়ে, শুধুমাত্র তুই নামক তৃপ্তি পেয়ে। বুকের ভেতর আগলে রাখবো তোকে ঠিক এইভাবে ভালোবেসে। হারিয়ে যাব তোর নেশায় রে জান। গাঢ় একটা মুচকি হেসে সবশেষে শুধু একটা কথাই বলবো, তুই শুধু আমার, তুই শুধু আমার। তাকে ডেডিকেট করে এত সুন্দর আবৃত্তি শুনে ঝুমুর মুচকি এসে রিয়ানের বুকে চুমু খেলো। আজও সে রিয়ানের ভালোবাসায় নিজেকে রাঙাতে চায়, হারিয়ে যেতে চায় রিয়ানের মাদকতায়। গভীর আবেগপূর্ণ চোখে তাকালো সে রিয়ানের দিকে। সে চোখের চাওয়ায় আছে এক অদ্ভুত নেশা।
ভালোবাসার নেশা সেটি। রিয়ান সেই চোখের গভীরতায় হারিয়ে যেতে লাগলো। এই চোখের নেশায় বারংবার ডুবে মরতেও রাজি সে। ঝুমুরের গলায় আস্তে করে নিজের মুখটা ডুবিয়ে দিল রিয়ান। ঝুমুর শক্ত করে রিয়ানকে নিজের সাথে আঁকড়ে ধরলো। আজ রাতটা চাই তাদের ভালোবাসাময় রাত। এভাবেই সে সারা জীবন রিয়ানের সাথে ভালোবাসায় মাখামাখি হয়ে থাকতে চায়। এই পবিত্র ভালোবাসা যে কখনো ফুরাবার নয়। মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনকে এভাবেই ভালোবেসে আগলে রাখবে সবসময়। সুখে থাকুক, ভালো থাকুক এবং সবসময় একসাথে থাকুক ওরা, ঠিক এভাবে সারাটি জীবন।